আমেরিকার ক্রাইম ইতিহাসে না এমন কিছু ঘটনা আছে যা শুধু যে অমীমাংসিত তাই নয়, বরং শুনলে কেমন যেন একটা মানে অস্বস্তি হয় মনে। সার্কেলভিল লেটার্স ঠিক তেমনই একটা রহস্য। ভাবুন একবার, ওহায়োর একটা শান্ত ছোট্ট শহর সার্কেলভিল, সেখানে ১৯৭০-এর দশকের শেষ দিক থেকে শুরু করে প্রায় বলতে গেলে ২ দশক ধরে মানুষ শুধু বেনামি চিঠি পেয়ে গেছে। হুম। আসলে চিঠি না, সেগুলোতে ছিল হুমকি, কুৎসা, ব্যক্তিগত আক্রমণ। একটা আস্ত কমিউনিটির শান্তি যেন কেড়ে নিয়েছিল চিঠিগুলো বছরের পর বছর ধরে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা সাধারণ কোনো বেনামি চিঠি পাঠানোর কেস ছিল না একদমই। এটা ছিল একটা লম্বা সময় ধরে চলা, যাকে বলে মনস্তাত্ত্বিক হয়রানি। চিঠিগুলো এমনভাবে লেখা হতো আর এমন সব তথ্য থাকতো যে শহরের মানুষের নিজেদের মধ্যেই বিশ্বাসটা একদম নষ্ট হয়ে যায়। বন্ধুত্বে ফাটল ধরে, প্রতিবেশীরা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। সাংঘাতিক ব্যাপার। তো আমাদের আজকের আলোচনার ভিত্তি হচ্ছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট, যেমন ধরুন সিবিএস নিউজ বা অল দ্যাটস ইন্টারেস্টিং এর কাভারেজ, পুলিশি তদন্তের কিছু নথি, আর এই কেসের উপর করা নানা রকম বিশ্লেষণ। আর আমরা এই আলোচনার গভীরে গিয়ে এটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে এই চিঠির খেলাটা শুরু হলো, এর পেছনে কারা ছিল বা কি ছিল, তদন্তই বা কিভাবে এগোলো, কোথায় আটকে গেল ব্যাপারটা। আর সবচেয়ে বড় প্রশ্নটা বোধহয় এটাই, কেন এত বছর পরেও, এত চেষ্টার পরেও এই রহস্যটা অমীমাংসিত রয়ে গেল? কি এমন ধাঁধা ছিল এই চিঠিগুলোতে? চলুন তাহলে শুরু করা যাক একদম একেবারে প্রথম চিঠিটা দিয়ে। সালটা ছিল ১৯৭৬। সার্কেলভিলের একজন স্কুল বাস ড্রাইভার, নাম মেরি গিলিসপি, তিনি প্রথম একটা বেনামি চিঠি পান। চিঠির বিষয়বস্তু ছিল বেশ সোজাসাপটা কিন্তু মারাত্মক। অভিযোগ করা হয়েছিল যে স্থানীয় স্কুল সুপারিনটেন্ডেন্ট গর্ডন ম্যাসি, তার সাথে মেরির একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। ও, শুধু অভিযোগ নাকি আরও কিছু ছিল? না না, শুধু অভিযোগ না। চিঠিতে মেরির ব্যক্তিগত জীবনের এমন সব ডিটেলস ছিল যা সাধারণত বাইরের লোকের জানার কথাই না। আর তার সাথে ছিল বেশ পরিষ্কার হুমকিও। মেরি কি করলেন তখন? নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন। স্বাভাবিকভাবেই তিনি প্রথমে খুবই হতবাক হয়ে যান, কিন্তু সম্ভবত ভেবেছিলেন যে এটা হয়তো কারো ব্যক্তিগত রাগ বা কেউ মজা করছে। তাই তিনি পুলিশকে জানাননি প্রথমে। ব্যাপারটা নিজেদের মধ্যেই পারিবারিকভাবে সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু এই চুপ থাকাটা কি ঠিক হয়েছিল? এতে কি উল্টো সমস্যা বাড়েনি? একদম। মনে হয় যেন এই নীরবতাটাই লেখককে আরও উস্কে দিয়েছিল। কারণ খুব তাড়াতাড়ি মেরির স্বামী রন গিলিসপিও, তিনিও একই রকম চিঠি পেতে শুরু করলেন। আর সেই চিঠিগুলোতে রনকে সরাসরি বলা হচ্ছিল মেরিকে ধরতে, এমনকি তাকে আঘাত করতে, তার ক্ষতির কথাও লেখা ছিল। সর্বনাশ! ব্যাপারটা শুধু মেরির একার রইল না, পুরো পরিবার জড়িয়ে পড়ল। হ্যাঁ, আর দ্রুতই দেখা গেল যে শুধু গিলিসপি পরিবারই নয়, সার্কেলভিলের আরও অনেকে, বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, সাধারণ লোকজন, তারাও এই একই ধরনের চিঠি পাচ্ছেন। অভিযোগগুলো কি একই রকম ছিল? না, অভিযোগের পরিধিও বেড়ে গিয়েছিল। ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক তো ছিলই, তার সাথে যোগ হলো আর্থিক দুর্নীতি, পারিবারিক হিংসা, এমনকি খুনের মতো ভয়ঙ্কর অভিযোগও। মনে হচ্ছিল যেন শহরের যত লুকোনো অন্ধকার দিক, সেগুলোকেও বেনামে ফাঁস করে দিচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা! চিঠির কি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল? লেখার ধরন বা পোস্ট করার জায়গা? হ্যাঁ, একটা প্যাটার্ন ছিল। বেশিরভাগ চিঠি পোস্ট করা হতো কলম্বাস, ওহাইও থেকে। সার্কেলভিল থেকে প্রায় ধরুন ৩০ মাইল দূরে। কলম্বাস থেকে কেন? সেটাই একটা প্রশ্ন। হয়তো পরিচয় গোপন রাখার জন্য, বা তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা। আর সব চিঠির হাতের লেখা ছিল একই রকম, বেশ অদ্ভুত, একটু কোণাচে ধরনের, আর খুব চেনা যায় এমন। এটা তো তদন্তকারীদের জন্য একটা সূত্র হতে পারত। সূত্র তো বটেই, আবার একটা ধাঁধাও। আর এর সামাজিক প্রভাব, একটা ছোট শহরে এরকম চললে তো মানুষের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কথা। ঠিক তাই। যা শুরু হয়েছিল হয়তো এক বা দুজনের ব্যক্তিগত হয়রানি দিয়ে, সেটাই খুব তাড়াতাড়ি পুরো শহরের জন্য একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো। শুধু চিঠি আর ছিল তাই না, শহরের এখানে ওখানে একই হাতের লেখায় হুমকি আর গুজব ছড়ানো পোস্টারও দেখা যেতে শুরু করলো। পোস্টারও? হ্যাঁ, মানুষের মধ্যে ভয়, অবিশ্বাস এমনভাবে ছড়িয়ে পড়ল যে প্রতিবেশীরা একে অপরকে সন্দেহের চোখে দেখতে শুরু করলো।
ছোট শহরের যে একটা ভরসার পরিবেশ থাকে সেটাই যেন ভেঙে গুড়িয়ে গেল। এই পরিস্থিতির মধ্যেই তো রন গিলিসপির মৃত্যু হয়, তাই না? সেটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, এই ক্রমবর্ধমান টেনশনের মধ্যেই 1977 সালের আগস্ট মাসে ওই দুঃখজনক ঘটনাটা ঘটে। রন গিলিসপি একদিন বিকেলে একটা রহস্যময় ফোন কল পান। ফোন কল? কার ফোন ছিল সেটা? সেটাই জানা যায়নি। তো ফোনটা পেয়ে তিনি খুব উত্তেজিত হয়ে পড়েন, নিজের বন্দুকটা নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে বেরিয়ে যান। দেখে মনে হচ্ছিল তিনি হয়তো চিঠি লেখকের মুখোমুখি হতে বা তাকে ধরতে যাচ্ছেন। বুড়ি ধরা, আর তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। ওহ, এটা কি নিছক দুর্ঘটনা ছিল? পুলিশ তো দুর্ঘটনা হিসাবেই ফাইল করে, কিন্তু তদন্তে দেখা যায় দুর্ঘটনার ঠিক আগে বা পরে তার বন্দুক থেকে একটা গুলি চালানো হয়েছিল। গুলি চালানো হয়েছে? হ্যাঁ। কাছে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হলো। রন কি চিঠি লেখককে খুঁজে পেয়েছিলেন? তিনি কি তাকে গুলি করেছিলেন, নাকি নিজেই আক্রান্ত হয়েছিলেন? তার মৃত্যুটা কি শুধুই দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, নাকি খুন? এই প্রশ্নগুলো রহস্যটাকে আরো অনেক বেশি গভীর করে তুলল। রনের মৃত্যুর পর কি চিঠি আসা বন্ধ হয়েছিল? না, বরং পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এর বেশ কয়েক বছর পর 1983 সালে মেরিকে সরাসরি খুন করার একটা চেষ্টা করা হয়। খুন করার চেষ্টা? কিভাবে? মেরি একদিন তার স্কুল বাসের রুটে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটা সাইনপোস্ট সরানো দরকার ছিল, সেটা সরাতে গিয়ে তিনি দেখেন একটা ভয়ঙ্কর ফাঁদ পাতা। ফাঁদ? কিরকম ফাঁদ? ওটা ছিল একটি বুবি ট্র্যাপ। সাইনপোস্টের সাথে এমনভাবে একটা লোডেড বন্দুক লাগানো ছিল যে পোস্টটা সরালেই গুলি ছুটে গিয়ে নির্ঘাত মৃত্যু হতো। সর্বনাশ! মেরি বেঁচে গিয়েছিলেন? হ্যাঁ, ভাগ্যক্রমে তিনি অল্পের জন্য বেঁচে যান, কিন্তু এই ঘটনাটা পুলিশকে একেবারে যাকে বলে নড়ে চড়ে বসতে বাধ্য করে। আর এই ঘটনাই তো তদন্তে একটা বড় মোড় এনেছিল, তাই না? বন্দুকটা কার ছিল সেটা জানা গিয়েছিল। হ্যাঁ, ঠিক। এটাই ছিল তদন্তের প্রথম বড় ব্রেকথ্রু। ওই বন্দুকটার সিরিয়াল নম্বরটা আংশিকভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা সেটা উদ্ধার করতে পেরেছিলেন। আর সেই সূত্র ধরেই বন্দুকটার মালিক হিসাবে শনাক্ত করা হয় মেরির নিজের শ্যালক পল ফ্রেশারকে, যিনি আবার রন গিলিসপির প্রাক্তন সহকর্মীও ছিলেন। নিজের শ্যালক পল ফ্রেশার? হ্যাঁ, এর সাথে আরও একটা জিনিস যোগ হয়। পল ফ্রেশারের প্রাক্তন স্ত্রী ক্যারেন সু ফ্রেশার, তিনি সাক্ষ্য দেন। তিনি দাবি করেন যে পলি এই চিঠিগুলো লিখছেন, আর তিনি নাকি এই হয়রানির ব্যাপারে আগে থেকেই জানতেন। ওহ, তাহলে তো বেশ শক্ত প্রমাণ। হ্যাঁ, এরপর পল ফ্রেশারকে গ্রেফতার করা হয় হত্যার চেষ্টার অভিযোগে। তাহলে তো মনে হতেই পারে যে যাক, রহস্যের সমাধান তাহলে হয়েই গেল। বন্দুকের মালিকানা পাওয়া গেছে, প্রাক্তন স্ত্রী সাক্ষ্য দিচ্ছেন। আপাত দৃষ্টিতে তো সেরকমই মনে হয়েছিল। বিচারের সময় পল ফ্রেশারের বিরুদ্ধে এই প্রমাণগুলোই জোরালোভাবে তুলে ধরা হয়। বন্দুকটা তার ছিল। কয়েকজন হাতের লেখা বিশেষজ্ঞ বললেন যে বেনামি চিঠিগুলোর লেখার ধরনের সাথে ফ্রেশারের লেখার মিল আছে, বিশেষ করে কিছু অক্ষর লেখার ধরনে। আচ্ছা। তার ওপর প্রাক্তন স্ত্রী অভিযোগ করছেন, আর ফ্রেশার একটা লাই ডিটেক্টর টেস্ট বা পলিগ্রাফ টেস্টেও পাশ করতে পারেননি। যদিও এই টেস্টের রেজাল্ট সবসময় কোর্টে একদম অকাট্য প্রমাণ হিসেবে ধরা হয় না, তবুও এটা তদন্তকারীদের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ফ্রেশার নিজে কি বলছিলেন? তিনি কি দোষ স্বীকার করেছিলেন? একদম না। পল ফ্রেশার শুরু থেকে শেষ পর্যন্ত এক কথাই বলে গেছেন, তিনি নির্দোষ। তার আইনজীবীরাও বেশ কিছু যুক্তি দেখিয়েছিলেন। যেমন যেখানে বুবি ট্র্যাপটা পাতা হয়েছিল সেই জায়গা থেকে ফ্রেশারের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ঘটনার সময়ের জন্য ফ্রেশারের অ্যালিবাই বা অজুহাতও ছিল। কিছু সাক্ষীও তার পক্ষে কথা বলেছিলেন। এত কিছুর পরেও? হ্যাঁ, এত কিছুর পরেও জুরি শেষ পর্যন্ত তাকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে, আর তার 10 বছরের জেল হয়। তো কেস ক্লোজড। ফ্রেশার জেলে, শহর শান্ত। মনে হচ্ছে গল্পটা এখানেই শেষ হওয়ার কথা ছিল। ঠিক, কিন্তু সার্কেলভিলের গল্পটা এখানেই শেষ হয় না। এখানেই তো আসল টুইস্ট। রহস্যের সবচেয়ে নাটকীয় আর অবিশ্বাস্য মোড়টা আসে এরপরই। কিরকম? পল ফ্রেশার জেলে বন্দী, বেশ কড়া পাহারায় আছেন, অথচ সার্কেলভিলে বেনামি চিঠি আসা বন্ধ হলো না। কি বলছেন? একই হাতের লেখায়? হ্যাঁ, একই রকম স্বতন্ত্র হাতের লেখায় সেই কলম্বাসের পোস্টমার্ক সহ চিঠি আসতেই থাকল। শুধু শহরবাসী না, এমনকি জেলের ভেতরে পল ফ্রেশার নিজেও হুমকি দেওয়া চিঠি পেতে শুরু করেন। তার পক্ষে তো চিঠি লেখা বা বাইরে পাঠানো প্রায় অসম্ভব ব্যাপার। কর্তৃপক্ষ কি বলল? কর্তৃপক্ষ পুরো
তারাও নিশ্চিত করল যে ফ্রেশারের পক্ষে জেল থেকে ওইভাবে নিয়মিত চিঠি লেখা বা সেগুলো বাইরে পাঠানো কার্যত অসম্ভব, কারণ তার লেখার জিনিসপত্র ব্যবহারের সুযোগ ছিল খুবই কম আর কঠোরভাবে কন্ট্রোল করা হতো। এমনকি একটা সময়ের জন্য তাকে সলিটারি কনফাইনমেন্ট মানে নির্জন কারাবাসে রাখা হয়েছিল, তবু চিঠি আসা থামেনি। তার মানে এই ঘটনাটা পুরো মামলাটাকে একটা বিরাট প্রশ্নের মুখে ফেলে দিল। তাহলে কি ফ্রেশার নির্দোষ ছিলেন, আসল অপরাধী বাইরেই ছিল, নাকি তার কোনো সঙ্গী ছিল যে কাজটা চালিয়ে যাচ্ছিল? ঠিক এই প্রশ্নগুলোই তখন সবার মাথায় ঘুরছিল। ফ্রেশার জেলে থাকা অবস্থায় চিঠি আসার ঘটনাটা স্বাভাবিকভাবেই তার দোষী সাব্যস্ত হওয়া নিয়ে একটা বিরাট সন্দেহ তৈরি করে দিল। অনেকেই তখন বিশ্বাস করতে শুরু করলেন যে ফ্রেশারকে হয়তো ফাঁসানো হয়েছে, বা তিনি একা ছিলেন না, এর পেছনে অন্য কেউ আছে। এই পরিস্থিতি তো তদন্তকারীদের জন্য খুবই কঠিন হয়ে গেল। হ্যাঁ, তাদের একেবারে গোড়া থেকে আবার সবটা ভাবতে হলো। আচ্ছা, ওই হাতের লেখার বিষয়টা নিয়েও তো একটা বিতর্ক ছিল বলছিলেন, মানে বিচারের সময় তো মিল পাওয়া গিয়েছিল, কিন্তু পরেও নাকি অন্য কথা উঠেছিল। হ্যাঁ, হাতের লেখার ব্যাপারটা এই কেসের একটা খুব জটিল আর বিতর্কিত দিক। দেখুন, ফরেন্সিক ডকুমেন্ট এক্সপার্ট বেভারলি ইস্ট তিনি খুব জোর দিয়ে বলেছিলেন যে সব চিঠি, এমনকি ফ্রেশার জেলে থাকাকালীন সময়ে আসা চিঠিগুলো পল ফ্রেশারই লিখেছেন। তিনি লেখার কিছু নির্দিষ্ট প্যাটার্ন, যেমন জি আর টি অক্ষর লেখার ভঙ্গির উপর জোর দেন। তিনি প্রায় 100% নিশ্চিত ছিলেন যে লেখক একজনই, পল ফ্রেশার। তার থিওরি ছিল ফ্রেশার হয়তো কোনো না কোনো উপায়ে জেল থেকেও চিঠি পাচার করতে পেরেছিলেন, যদিও এর কোনো স্পষ্ট প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। কিন্তু সবাই কি তার সাথে একমত ছিলেন? না, এখানেই তো সমস্যা। একজন প্রাক্তন এফবিআই প্রোফাইলার আবার একেবারে অন্যরকম একটা প্রোফাইল দেন। তার বিশ্লেষণ অনুযায়ী চিঠির লেখক সম্ভবত একজন মহিলা। মহিলা? তিনি মনে করেন লেখক হয়তো প্রাতিষ্ঠানিকভাবে খুব বেশি শিক্ষিত নন, কিন্তু অসম্ভব ধূর্ত, ম্যানিপুলেটিভ আর প্রতিশোধপরায়ণ। এই ব্যক্তিত্বের প্রোফাইলটা পল ফ্রেশারের, যিনি ম্যানেজার ছিলেন, মাস্টার্স ডিগ্রি ছিল, সাথে ঠিক মেলে না, এরকমই ছিল তার মত। ওই প্রোফাইলার আরও ইঙ্গিত দেন যে বুবি ট্র্যাপ পাতার মতো কাজটা হয়তো চিঠি লেখক নিজে করেননি, অন্য কেউ তার হয়ে করেছে। আর ওই যে আঙুলের ছাপের কথা শোনা যায়, জেলে থাকাকালীন আসা কিছু চিঠিতে নাকি ফ্রেশারের আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল, সেটা কিভাবে হলো? এই তথ্যটা কেসটাকে আরও জটিল করে তুলেছে। জেলের ভেতর থেকে পাঠানো চিঠিতে তার আঙুলের ছাপ কিভাবে থাকতে পারে তা নিয়ে অনেক রকম থিওরি আছে, কিন্তু কোনোটাতেই অড়প নেই। কেউ বলেন হয়তো পুরনো কোনো কাগজে তিনি আগে লিখেছিলেন, সেটাই পরে ব্যবহার করা হয়েছে, কেউ অন্য ব্যাখ্যা দেন। মোদ্দা কথা হলো, এই হাতের লেখা আর আঙুলের ছাপের পরস্পর বিরোধী প্রমাণগুলো তদন্তকে আরও ঘোলাটে করে তোলে। কোনো স্থির সিদ্ধান্তে আসা যায়নি। এই মতপার্থক্যটাই কিন্তু কেসটা অমীমাংসিত থাকার একটা বড় কারণ। যেহেতু ফ্রেশার জেলে থাকা সত্ত্বেও চিঠি আসছিল, তখন তো তদন্তকারীরা নিশ্চয়ই অন্য কাউকে সন্দেহ করেছিলেন। অবশ্যই সন্দেহের তালিকায় আরও কয়েকজন উঠে এসেছিলেন। প্রথমত, পল ফ্রেশারের প্রাক্তন স্ত্রী ক্যারেন সু ফ্রেশার। ও, যিনি পলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। হ্যাঁ, যেহেতু তাদের ডিভোর্সটা খুব তিক্ততার মধ্যে দিয়ে হয়েছিল, তাই কেউ কেউ মনে করেন তার কোনো ব্যক্তিগত মোটিভ থাকতে পারে। তাছাড়া ওই বুবি ট্র্যাপ পাতার ঘটনার একজন প্রত্যক্ষদর্শী যে একটা অস্পষ্ট বর্ণনা দিয়েছিলেন খুনির, সেটা নাকি ক্যারেনের তখনকার প্রেমিকের চেহারার সাথে কিছুটা মিলে যায় বলেও শোনা গিয়েছিল, যদিও এটাও খুব শক্ত প্রমাণ ছিল না। মানে মোটিভ থাকলেও সরাসরি প্রমাণ নেই। আর কেউ? আরেকজন সন্দেহভাজন ছিলেন ডোয়াইট এল বোমান। তিনি সার্কলভিল স্কুল ডিস্ট্রিক্টের একজন প্রাক্তন কর্মী ছিলেন, যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। একজন সাংবাদিক এই থিওরিটা সামনে আনেন যে বোমানের হয়তো স্কুল কর্তৃপক্ষের ওপর রাগ ছিল, আর চিঠির শিকার হওয়া বেশ কয়েকজনের সাথে তার আগে থেকেই শত্রুতা বা পরিচয় ছিল। তাহলে তাকে জেরা করা হয়নি? আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের আগেই বোমানের মৃত্যু হয়, তাই এই দিকটাও আর বেশি দূরে এগোয়নি। তাহলে কি এমন হতে পারে যে এটা একজনের কাজ নয়, মানে একটা দল ছিল? সেটাই এখনকার অন্যতম জোরালো একটা থিওরি। অনেকেই মনে করেন এই চিঠির লেখকের এক বা একাধিক সহযোগী ছিল, বা পুরো ঘটনাটাই হয়তো একটা ছোট দল মিলে প্ল্যান করেছে। কারণ এক একজনের পক্ষে এতগুলো বছর ধরে এত মানুষের ব্যক্তিগত খবর জোগাড় করে নিজের পরিচয় সম্পূর্ণ লুকিয়ে রেখে এই মাত্রার হয়রানি চালিয়ে যাওয়াটা বেশ কঠিন বলেই মনে হয়। হয়তো একজন মাস্টারমাইন্ড ছিল, আর অন্যরা তাকে সাহায্য করেছে চিঠি লেখা বা পোস্ট করার কাজে। বিভিন্ন পডকাস্ট বা টিভি শো তো এটা নিয়ে অনেক কাজ করেছে শুনেছি। তারা কি কোনো নতুন তথ্য সামনে আনতে পেরেছে? হ্যাঁ,
বেশ কিছু মিডিয়া আউটলেট যেমন ধরুন হোয়াটএভার রিমেইনস বা ক্রাইম জাঙ্কি নামের পডকাস্ট বা 48 আওয়ার্সের মতো টিভি শো তারা এই কেসের গভীরে যাওয়ার অনেক চেষ্টা করেছে। তারা মূলত পরস্পর বিরোধী সাক্ষ্যগুলো, তদন্তের ফাঁকফোকর আর ঘটনার মনস্তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেছে। মানে তারা দেখিয়েছে যে কিভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকা ভয়, গুজব আর সন্দেহের কারণে মানুষের স্মৃতি গুলিয়ে যেতে পারে, সাক্ষীদের কথায় অসঙ্গতি আসতে পারে, যা সত্যিটা খুঁজে বের করা আরও কঠিন করে তোলে। মানে রহস্যটা আরও ঘনীভূত হয়েছে বলতে পারেন। হ্যাঁ, কিন্তু কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। এই পুরো ঘটনাটার দীর্ঘমেয়াদী প্রভাব কি ছিল সার্কেলভিলের মানুষের উপর? এটা তো শুধু কয়েকটা চিঠি বা একটা খুনের চেষ্টার ঘটনা নয়। একদমই না। এর প্রভাব ছিল খুব গভীর আর বিধ্বংসী। এই চিঠিগুলো আসলে ছিল এক ধরনের সাইকোলজিক্যাল ওয়েপন, মানে মনস্তাত্ত্বিক অস্ত্র। মানুষের ব্যক্তিগত দুর্বলতা, গোপন কথা, ভয় এগুলোকেই ব্যবহার করা হয়েছিল। এর ফলে শুধু কিছু লোকের সম্মানহানি হয়েছে তা নয়, বহু বছরের বন্ধুত্ব ভেঙে গেছে, পরিবারে ফাটল ধরেছে, ডিভোর্স পর্যন্ত হয়েছে। আর সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সামাজিক বিশ্বাসের। একটা ছোট শান্ত শহরের মানুষ একে অপরকে সন্দেহ করতে শিখেছে, ভয় পেতে শিখেছে। সেই সামাজিক ক্ষতটা হয়তো আজও পুরোপুরি সারেনি। তাহলে এত বছর পেরিয়ে এসেও কেন সার্কেলভিল ল্যাটাজের রহস্যটা অমীমাংসিত? যদি সংক্ষেপে বলি, মূল কারণগুলো কি কি? কারণগুলো অনেকগুলো। প্রথমত, একদম যাকে বলে স্মোকিং গান বা অকাট্য প্রমাণ, সেটার অভাব। দ্বিতীয়ত, সাক্ষীদের কথায় প্রচুর গরমিল আর উল্টোপাল্টা কথা। আচ্ছা। তৃতীয়ত, হাতের লেখার বিশ্লেষণ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে চূড়ান্ত মতপার্থক্য। আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গোলমেলে কারণটা হল প্রধান সন্দেহভাজন পল ফ্রেশার জেলে থাকা অবস্থাতেও একই রকম চিঠি আসতেই থাকা। হ্যাঁ, ওটাই তো সবচেয়ে অদ্ভুত। এই ঘটনাটাই তদন্তকে সবচেয়ে বেশি গুলিয়ে দিয়েছে। ফলে এত তদন্ত, মিডিয়ার এত আগ্রহ, আধুনিক ফরেনসিক টেকনোলজির ব্যবহার, কোনো কিছুই রহস্যের জট শেষ পর্যন্ত খুলতে পারেনি। শুনেছি 2021 সালেও নাকি নতুন করে কিছু তদন্তের চেষ্টা হয়েছিল। হ্যাঁ, কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তাতেও কোনো ব্রেকথ্রু আসেনি। সার্কেলভিল লেটার্স তাই আজও আমেরিকার অন্যতম চর্চিত আর কুখ্যাত একটা আনসলভড মিস্ট্রি হয়েই আছে। কে লিখেছিল এই চিঠিগুলো, কেন, তার আসল মোটিভ কী ছিল, উত্তরগুলো আজও অজানা। তো সংক্ষেপে যদি বলি, আমরা দেখলাম কিভাবে কয়েকটা বেনামি চিঠি দিয়ে শুরু হওয়া একটা ঘটনা ধীরে ধীরে ভয়, মৃত্যু, গ্রেফতারি আর শেষ পর্যন্ত একটা গভীর অন্ধকার অমীমাংসিত রহস্যে পাল্টে গেল, যা একটা গোটা শহরকে বছরের পর বছর ধরে তাড়িয়ে বেরিয়েছে। হ্যাঁ, আর এটা শুধু একটা ক্রাইম স্টোরি নয়। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে যে বেনামি হয়রানির মনস্তাত্ত্বিক প্রভাব কতটা মারাত্মক হতে পারে, কিভাবে গুজব আর সন্দেহ একটা ছোট কমিউনিটির ভেতরের বাঁধনটাকে ছিঁড়ে ফেলতে পারে, আর সত্যিটা খুঁজে বের করা যে কতখানি কঠিন একটা পথ হতে পারে। এত কিছুর পরেও কেন সমাধান হলো না, এই প্রশ্নটাই হয়তো সার্কেলভিল লেটার্সের সবচেয়ে বড় লেগেসি। এটা আমাদের বিচার ব্যবস্থা, তদন্ত প্রক্রিয়া, এমনকি মানুষের জটিল মনস্তত্ত্ব নিয়েও অনেক প্রশ্ন তুলে দেয়। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই। ভাবুন তো, একটা ছোট্ট কমিউনিটি যেখানে কম বেশি সবাই সবাইকে চেনে, সেখানে একজন মানুষ বা একটা ছোট দল কিভাবে এতগুলো বছর ধরে এত বড় একটা ভয়ঙ্কর রহস্য, এত ঘৃণা, এত বিদ্বেষ নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে পারল। এই যে বেনামি থাকার সুযোগ, এটা মানুষের ভেতরের কোন অন্ধকার দিকটাকে এতটা ভয়ঙ্করভাবে বের করে আনতে পারে? এটা সত্যি ভাববার মতো একটা বিষয়।